This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সকাল ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভ নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আর শুরুতেই নজর রাখতে হবে গলফ গ্রিনে, তার কারণ আরও একবার খুন এই গলফ গ্রিনে। শহর কলকাতার গলফ গ্রিনে আবারও তরুণীর গলা কাটা দেহ উদ্ধার হয়। আবার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ওই এলাকায়। পুলিশের প্রাথমিক যেটা অনুমান যে খুন যে করেছে সে তরুণীর পরিচিত, অর্থাৎ পরিচিতের হাতেই খুন ওই তরুণী, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। সৌভিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সৌভিক, কি খবর পাচ্ছি আমরা? চাঞ্চল্যকর একটা ঘটনা আবারও সেই গলফ গ্রিন। একদমই তাই, দেখো আবারও সেই গলফ গ্রিন। আমরা জানি যে গতকালকে কিন্তু এই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়, যার নাম হচ্ছে নাফিসা খাতুন, প্রায় 42 বছর বয়স, এবং সাউথ সিটি মলে একটি তিনি দোকানে কাজ করত। গতকালকের ঠিক বিকেলবেলায় কিন্তু তার দেহ উদ্ধার হয়। তার বাড়ির তার যে ঘর রয়েছে সেই ঘরের খাটের তলায় কিন্তু পড়েছিল, এবং প্রতিবেশীদের সূত্রে এবং তার পারিবারিক সূত্রে আমরা যেটা জানতে পারি যে গতকালকের কিন্তু সে কাজে যায়নি, কারণ তার মায়ের একটি চায়ের দোকান রয়েছে, সেই চায়ের দোকানে আসার কথা ছিল তার, কিন্তু সে যখন আসেনি তার মা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, তাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে তার পরিবারের অন্যান্য সদস্যরা যখন খোঁজখবর চালাচ্ছিল তার ঘরে ঢুকে তখন দেখতে পায় এই নাফিসার যে খাটের তলা, সেই খাটের তলার মধ্যে পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থায়, শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, গলার নলি কাটা অবস্থায় রয়েছে। এবং প্রাথমিক যেটা পুলিশের সন্দেহ, কারণ যখন পরিবারের লোকজন ঘরের মধ্যে ঢোকে তখন কিন্তু যে দরজা ছিল সেই দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল না, দরজাটা খোলা ছিল। তার জন্যই কিন্তু পুলিশ যেটা সন্দেহ করছে যে পরিচিতর হাতেই কিন্তু তাকে খুন হতে হয়েছে। কী কারণে এই খুন, গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। ইতিমধ্যেই একজনকে আটক করে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, এবং এই ঘটনায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। একদম আমরা পাচ্ছি এই তরুণীর সঙ্গে তার মাও থাকতেন যখন এই ঘটনা ঘটে, বা গতকাল যখন এই ঘটনা ঘটেছে, যদি আমরা ধরেও নিই তার মা কোথায় ছিলেন এখনো পর্যন্ত তার কোনো বক্তব্য, বা প্রতিবেশী তারা কেউ কিছু টের পেয়েছিলেন? কিছু তথ্য সামনে আসছে? এটাই তোমাকে আমি বলতে যাচ্ছিলাম যে তার মায়ের একটি দোকান রয়েছে তার বাড়ি থেকে ঠিক 200 মিটার দূরে, একেবারে থানার পাশেই, এবং সেই দোকানে কিন্তু চা করতেন তিনি। এবং গতকালকে প্রতিবেশী এবং তার পরিবার সূত্র থেকে যেটা জানা যাচ্ছিল, এই নাফিসার কিন্তু তার মায়ের কাছে আসার কথা ছিল খাওয়ার নিয়ে, কিন্তু সে আসেনি। তারপরেই কিন্তু তার মা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে, এবং নাফিসার যে এইরকম একটা পরিণতি হবে, সে তার বাড়ির একেবারে ঘরের খাটের নিচে পড়ে থাকবে, সেটা কেউ বুঝতে পারেনি প্রথম অবস্থায়। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে যখন তাকে পাওয়া যাচ্ছিল না, তারপরেই কিন্তু পরিবারের লোকজন যখন এই নাফিসার ঘরে ঢোকে তখন দেখতে পারে যে খাটের তলার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গলফ গ্রিন থানার পুলিশ, এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা থানা থেকে প্রায় 200 মিটার দূরে। এবং স্থানীয় মানুষ কিন্তু অত্যন্ত যথেষ্ট পরিমাণে আতঙ্কে রয়েছে, কারণ কয়েকদিন আগে কিন্তু এই গলফ গ্রিনে একই ঘটনা ঘটেছিল, এবং ইতিমধ্যেই কিন্তু পরিবারের যেসব সদস্যরা রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং নাফিসার যে ফোন সে ব্যবহার করতো, সেই ফোনটাকে পুলিশ সিজ করেছে, কার সঙ্গে কথা বলেছে। নজর রাখো, আমাদের এই ঘটনার দিকে অবশ্যই নজর থাকবে, তার কারণ ঠিক মাসখানেক আগেও আমরা দেখেছিলাম যে একটা পলিথিনের মধ্যে কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল, এবং সেই দেহের বাকি অংশ খুঁজে পেতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছিল। মাসখানেক পর আবারও একটা গলা কাটা এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। চা বানাচ্ছিল, চা বানিয়ে মাকে দোকানে টিফিনটা দিয়ে বললো আমি ডিউটি বেরিয়ে যাব আর আসবো না। তার মধ্যে দেখি আর না দেখলো কে? এখন আমি মা দেখলো। কিভাবে দেখেছে, কিভাবে ছিল সেটা আমি বলতে পারছি না। এখন আমি দেখেছি এসে যে খাটের তলায় এরকম হয়ে ঘুমিয়ে পড়ে আছে, ওই ছাড়া আর আদার্স কিছু দেখিনি। ও দেখাই যাচ্ছে না, খাটের তলায় ঢুকে আছে। কিচ্ছু নাই, না কিচ্ছু নাই। আলমারি খোলা আছে, কিছু টাকা পয়সা মনে হয় চুরি হয়েছে। প্রায় 40 বছরের কাছাকাছি, সঠিক পরে বেরোবে কি ওনার বডির উপরে বি ইঞ্জুরি আছে, আর আমরা একটা মার্ডার কেস সাসপেক্ট করে FIR হচ্ছে, তদন্ত চলছে। উই আর লুকিং ইনটু অল দি অ্যাসপেক্ট, নাথিং, নো অ্যাসপেক্ট উইল বি লেফট আনঅ্যাটেন্ডেড। তো কোনো সিসি ক্যামেরা নেই। we are finding out prima facie he was not married.
পরের খবরে চলে আসি। মেদিনীপুরে মৃত প্রসূতির ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকদের গাফিলতির কোনো ইঙ্গিত নেই। মত ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্তর। ফ্লুইড ওষুধ নাকি শিরায় দেওয়া কোনো ইনজেকশনের কারণে সংক্রমণ। প্যাথোলজি এবং কেমিক্যাল পরীক্ষায় মিলবে সেই প্রশ্নের উত্তর। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষ স্যালাইন কাণ্ডের তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিকিৎসক থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের। কিভাবে এই ঘটনা ঘটল, কারো কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে মামনি রুইদাসের ময়না তদন্তে যে রিপোর্ট জমা পড়েছে তাতে সেপটিক শকের কথা উল্লেখ করা হয়েছে। একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকলের কথাও বলা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে। নমুনা সংগ্রহ করে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেদিনীপুরে মৃত প্রসূতির ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকদের গাফিলতির কোনো ইঙ্গিত নেই। সার্জিক্যাল মিসআপের কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত নেই। মত ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্তের। এরকম কিছু নেই যে সার্জিক্যাল এটাকে বলে মিসআপ অথবা ম্যালাডি, সার্জিক্যাল কোনো ম্যালাডি বা অবস্টেটিক্যাল ম্যালাডি কিছু হয়েছিল এখানে, তার কোনো রকম চিহ্ন এখানে নোট করা। অপারেশনের সম্বন্ধে কোনো কমেন্ট বা মতামত দেওয়ার জায়গা নেই, কেননা মানে যদি একদম এক কথায় বলতে হয় তাহলে তারা অপারেশনটা মোটামুটি ঠিকই করেছিল। সেপসিসের কারণ জানতে মৃতার দেহের নমুনা দু জায়গায় পাঠানো হয়েছে। প্যাথোলজি বিভাগের পাশাপাশি নমুনার কেমিক্যাল পরীক্ষা হবে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। রক্ত, পাকস্থলী, লিভার, কিডনির নমুনা পাঠানো হয়েছে। ফ্লুইড ওষুধ নাকি শিরায় দেওয়া কোনো ইনজেকশনের কারণে এই সংক্রমণ, মিলবে সেই প্রশ্নের উত্তরও। হয়তো এই হিউম্যান ফ্যাক্টর মধ্যে তো যদি আমি ভুল করে অপারেশনের সময় ঠিক মতো স্টিচ না করি, সেটাও তো হিউম্যান ফ্যাক্টর। সেই জন্য হিউম্যান ফ্যাক্টর আবার দুটো, একটা হচ্ছে ওষুধটা, তো যে ওষুধটা ইনজেকশন করা হচ্ছে দেওয়া হচ্ছে সেটা যদি আমি না পরীক্ষা করে দিয়ে দিই তাহলে তার থেকে হবে, যদি গন্ডগোল করি সেটাও হতে পারে। আর যদি যে অপারেশন চলছে যখন, তখন আমি কোনো একটা ভুল করলাম অপারেশনের স্টেপের মধ্যে, অপারেশন হয়তো স্ট্যান্ডার্ড প্রসিজারে করা হচ্ছে, কিন্তু সেখানেতে হয়তো আমি একটা কাছ থেকে একটা আর্টারি বা শিরা ছোটো কেটে ফেললাম, সেটা আমি নজর করলাম না, বা ব্লিডিং হচ্ছে কিনা। কেননা এই যে হিমোস্ট্যাসিস বলে একটা কথা আছে, সেটা এস্টাবলিশ করার পরেই তবে সার্জনরা মানে অপারেশন ফিল্ডকে বন্ধ করে দেন, তার আগে। কিন্তু প্রশ্ন উঠছে, যে ওষুধ বা স্যালাইন অন্য রাজ্যে নিম্নমানের বলে নিষিদ্ধ, সেই স্যালাইন ওষুধ কিভাবে রাজ্যের সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল? কেন্দ্র ও স্বাস্থ্য ভবনের যৌথ পরিদর্শনের পরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সংস্থা স্যালাইন ওষুধ কেন ও কাদের নির্দেশে ব্যবহার করা হলো? যে কথাগুলি উঠছিল দীর্ঘ 1 বছর ধরে, আমাদের এই যেখানে প্রশাসন সেইগুলির বিরুদ্ধে উপযুক্ত তদন্ত এবং ব্যবস্থা গ্রহণ করলেন না কেন, সেটা নিয়ে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি চক্রের কথা বারবার দীর্ঘদিন ধরে আলোচিত, সেই বিষয়টিও এই ওষুধ চক্রের সঙ্গে জড়িত আছে কিনা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ ও স্যালাইন পরীক্ষা করিয়ে কেন উপযুক্ত পদক্ষেপের ব্যবস্থা করলো না স্বাস্থ্য ভবন? পশ্চিমবঙ্গ 10ই ডিসেম্বর যখন নির্দেশিকা জারি করছে, তখনই তো এইখানে যে গাফিলতি ছিল তাকে তার যথেষ্ট শাস্তির জায়গা রাখা উচিত ছিল, কিন্তু সে কিছুই করলো না। তাহলে এবং তারপরেও 7ই জানুয়ারি এই ব্যবস্থা করার পরেও দেখা গেল 10ই 11-12 অবধি রমরমিয়ে চললো স্যালাইন, এবং 10ই ডিসেম্বর নির্দেশিকা যাওয়ার পর 1 মাস অতিবাহিত হলো, সেখানেও রমরমিয়ে চললো স্যালাইন। তাহলে সদিচ্ছার যে প্রশ্ন আমরা 9ই আগস্টের আন্দোলনের জায়গা থেকে তুলেছিলাম, যে হেলথ পরিকাঠামোতে সম্পূর্ণরূপে ভালো পরিষেবা আনতে গেলে যে সদিচ্ছা প্রয়োজন। হিউম্যান এরর খুঁজতে গিয়ে জুনিয়র চিকিৎসকদের নিশানা করা হচ্ছে বলে এদিন বিবৃতি জারি করেছে মেদিনীপুর মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। নানান রকমের কথা বলা হচ্ছে, কখনো জুনিয়র ডাক্তারদের, কখনো সিনিয়র ডাক্তারদের দোষী সাব্যস্ত করার চেষ্টা, গাফিলতির হচ্ছে যে প্রশ্ন সামনে নিয়ে আসা ইত্যাদি নানা রকমভাবে চেষ্টা হচ্ছে লঘু করার। ফলে আমরা যেটা চাই সেটা হচ্ছে দুর্নীতির শিকড় উৎপাটন করো। কেন এই খারাপ স্যালাইন, ভেজাল স্যালাইন, কেন জাল ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ হবে, কার মদতে, কে মাথা, কার কাছে এর সুবিধা পৌঁছাচ্ছে, কারা যুক্ত। এদিকে এসএসকেএমে চিকিৎসাধীন 3 প্রসূতির অবস্থা এখনও আশঙ্কাজনক। তবে আইসিইউ চিকিৎসাধীন নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বার করা সম্ভব হয়েছে। মাম্পি সিং এখনও সিসিএর ভেন্টিলেশনে রয়েছেন। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। স্যালাইন
কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবনের সচিব বদল হয়েছে। নবান্নের নির্দেশে বদলি ওষুধ এবং সরঞ্জাম বিভাগের সচিব। স্যালাইন কাণ্ডে সরিয়ে দেওয়া হয়েছে সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে, তার জায়গায় আনা হয়েছে শুভাঞ্জন দাসকে। বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করেছিলেন চৈতালি চক্রবর্তীর সঙ্গে। আগে তো বলুক যে এই যে মায়ের মৃত্যু হলো, এই মৃত্যুর পিছনে আসল কারণ কি, প্রথম। দ্বিতীয়ত, স্বাস্থ্য দপ্তর তার মতন করে স্টেপ নিতে পারে, এই স্টেপের নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, আমরা স্বাস্থ্য সচিবের যে অপসারণ চেয়েছিলাম, সেই অপসারণ যে আজ কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা সরাসরি প্রশ্ন করতে চাই যে এই যে প্রসূতিদের মৃত্যু হলো এবং আমরা যে দাবি রেখেছিলাম সেই দাবিগুলোর অবস্থা কি। সেন্ট্রাল বেড মনিটরিং ভ্যাকেন্সির কথা বলেছিলাম, বেড মনিটরিং সিস্টেমের কথা বলেছিলাম, জিডিএমও রিক্রুটমেন্টের কথা বলেছিলাম, হেলথ ডিপার্টমেন্টের দুর্নীতির কথা, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতির কথা বলেছিলাম, তার কি হলো? তাহলে স্বাস্থ্যমন্ত্রী জবাব দেও। আজ স্বাস্থ্যমন্ত্রীর জবাব দেওয়ার সময় এসেছে। এই ছোটখাটো অধিকর্তা অপসারণ বদলি দিয়ে স্যালাইন কাণ্ডের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা নষ্ট করার কোনো মানে হয় না। মৃত্যুর আসল কারণ কি, এই আসল কারণ রাজ্য সরকারকে এবং স্বাস্থ্য দপ্তরকে বলতে হবে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তের খবর, মুম্বাইয়ে সাইফ আলী খানের উপর হামলার খবর পাচ্ছি আমরা। এই মুহূর্তের খবর, অভিনেতার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা। এই মুহূর্তে বড় খবর ব্রেক করছি আমরা। হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান, অভিনেতা সাইফ আলী খান, মুম্বাইয়ে সাইফ আলী খানের উপর হামলার খবর পাচ্ছি এবং অভিনেতার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলার খবর পাওয়া যাচ্ছে। তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন বলেই খবর পাচ্ছি আমরা। হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান। আরো একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তের বড় খবর, আজকের এই মুহূর্তের সকালে সব থেকে বড় খবর, হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান। তার কারণ, তার বাড়িতে যেটা জানা যাচ্ছে, অভিনেতার বাড়িতে গতকাল রাতে চোর ঢুকেছিল এবং তাকে বাধা দিতে গেলেই তার উপর হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা। এই মুহূর্তে চিকিৎসাধীন সাইফ আলী খান। স্যালাইন কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কথা বলেছেন যা নিয়ে বিতর্ক তুঙ্গে। বিষয়ে মেদিনীপুরের প্রসূতির মৃত্যু, অভিষেকের মুখে ফাঁসানোর তদন্ত, জটায়ু তদন্ত, কাকে বা কাদের নিশানা অভিষেকের। মেডিকেলে এক প্রসূতির মৃত্যু, 3 প্রসূতি এখনো সংকটে। ফলতায় সেবাশ্রয় কর্মসূচিতে গিয়ে এই প্রথম এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থার কথা বলেই অভিষেক এমন কথা বলেছেন জানিয়ে বিতর্ক তুঙ্গে। আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না, এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। ফাঁসানোর তদন্ত, জটায়ুর তদন্ত, কাকে নিশানা অভিষেকের? বিরোধীদের নাকি রাজ্য সরকারকে, নাকি নিজের দলের কাউকেই? সোমবার রাজ্যের তৈরি করে দেওয়া তদন্ত কমিটির সদস্য সৌমিত্র ঘোষ মন্তব্য করেন, ঘটনাটা তো একটা বিশেষ জায়গায় একটা বিশেষ রাত্রের মধ্যেই ঘটেছে, সেখানে কোনো হিউম্যান ফ্যাক্টর আছে কিনা সেটাও কিন্তু আমাদের খতিয়ে দেখার কথা বলা হয়েছে। খতিয়ে দেখার কথা বলা হয়েছে, এ যেন অর্ডার। সৌমিত্র ঘোষের এই বিতর্কিত মন্তব্যকেও ছাপিয়ে গিয়েছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। সরাসরি পিজিটিদের দিকে আঙুল তুলে দিয়েছেন তিনি। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কিনা, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না। রাজ্যের তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট এখনো সামনে আসেনি। সিআইডি সবে তদন্ত শুরু করেছে। তার আগেই কুণাল ঘোষ তদন্ত রিপোর্ট দিয়ে দিলেন। কিভাবে সম্ভব? ঘটনাচক্রে মেদিনীপুর মেডিকেল পিজিটিদের ওটিতে ঢোকায় নিষিদ্ধ করে দিয়েছে। তাই কি অভিষেক বললেন? আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে,
আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হবে। অভিষেকের মন্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধী শিবির। ফাঁসাচ্ছেন তো, জানেন না অভিষেক ব্যানার্জি আপনার দলের যে স্পোক্স পারসন, তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি এটা হয়েছে। তো জুনিয়র ডাক্তাররা কি মানা করেছিল আপনাদের যখন 13ই ডিসেম্বর কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করেছিল এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে? আপনারা অ্যাকশন নেননি কেন? আর আপনারা তাদের কাছ থেকে কাটমানি খান, সবাই জানে এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলছেন সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু ইঙ্গিত করে বলেছেন বলে আমি একদম মনে করি না। স্যালাইন তদন্ত কি আদৌ লাইনে রয়েছে, প্রশ্ন তুলছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ সকালের আরও একটা খবর, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ আশফাক উল্লাহ নাইয়াকে শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে পিজিটি হয়েও ইএনটি সার্জন পরিচয়ে চেম্বার করছিলেন আশফাক উল্লাহ। WBJDF এর নেতা আরজি করের পিজিটির বিরুদ্ধে এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রথম তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, প্রথমত অভিযোগটা কি কারণে সাসপেন্ড? মঞ্জিরা, গত 10ই ডিসেম্বর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, তারা একটা অভিযোগ করেছিলেন যে সিঙ্গুরে WBJDF এর আন্দোলনের অন্যতম নেতা আরজি করের পিজিটি, ইএনটি বিভাগের পিজিটি আশফাক উল্লাহ নাইয়া, তিনি সার্জন না হয়েও, তিনি এখনো পর্যন্ত সার্জন হননি, যেহেতু 3rd ইয়ার পিজিটি, তিনি সার্জন না হয়েও তিনি সার্জন পরিচয় দিয়ে চিকিৎসা করছেন, চেম্বার করছেন, প্র্যাকটিস করছেন। এই অভিযোগকে সামনে এনেছিলেন কুণাল ঘোষ। এই অভিযোগকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সামনে এনেছিল। এখন দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তারা যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানেও বিষয়টি লেখা রয়েছে যে তারা এক ধরনের অভিযোগ পেয়েই আশফাক উল্লাহ নোটিসকে 7 দিনের মধ্যে তলব করতে বলেছে, যে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি সার্জন না হয়েও সার্জন ডিগ্রি পরিচয় দিয়ে তিনি প্র্যাকটিস করছেন। আশফাক উল্লাহ নাইয়া সেই সময়ও জানিয়েছিলেন যে বিষয়টা একেবারে প্রতিহিংসা পরায়ণ একটা আচরণ। তার বক্তব্য ছিল যে যেভাবে এই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে এবং এখন মেদিনীপুর স্যালাইন কাণ্ডকে কেন্দ্র করে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই আন্দোলনকে দমানোর জন্য আন্দোলনের নেতাদের বিরুদ্ধে এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। তবু তারা বলছেন যে যত এই ধরনের পরিকল্পনা হবে আন্দোলন আরো বাড়বে। মঞ্জিরা, সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। 7 দিনের মধ্যে জবাব তলব করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল, শোকজ করা হয়েছে আশফাক উল্লাহকে। পাচারকারী তকমা দিয়ে জুলুমের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আর এবার নদিয়ার চাপড়ায় ভারতীয় কৃষককে পাচারকারী সন্দেহে আটক বাংলাদেশের বর্ডার গার্ডের। আর এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদ থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার 7 বাংলাদেশি। স্পর্ধার সীমা ছাড়াচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে ভারতীয় কৃষকদের ওপর জুলুমবাজির অভিযোগ। নথি থাকা সত্ত্বেও পাচারকারী সন্দেহে ভারতীয় কৃষককে আটক করে হেনস্থা। চাপড়া থানার হৃদয়পুরে ভারত বাংলাদেশ সীমান্তে 0 পয়েন্টে নিজের জমিতে কাজ করছিলেন নূর হাসান শেখ নামে এক কৃষক। অভিযোগ, সেখান থেকেই সোনা পাচারকারী সন্দেহে ওই কৃষককে গ্রেপ্তার করে বিজিবি। আমাদেরও জমি জায়গা আছে পারে, আমরা চাষবাস করি ঠিক মতন। তা এই কদিন ধরে যে বাংলাদেশের লোক এসে এই ইন্ন সরকারের কিছু অংশ লোক আছে, হ্যাঁ, ওই লোকজনগুলো ধরে নিয়ে যায় বিজেপি, ওরা বিজেপি বলে বিজেপি। আচ্ছা, বিজেপির লোক আমাকে তুলে নিয়ে গেছে। কি কারণে তুললে কি জানতে পেরেছেন? এখন কি কারণে ওরা বলছে যে সোনার বিস্কুট পেয়েছে না কেন। এখান থেকে 9টার সময় ওপিটে যায়, তার ওপিটে চাষ করতে আমার চাচাইতে ভাই এটা নূর হোসেন শেখ। যখন ওপিটে যায় আমরা খবর পাই 11টার সময় এরম হয়েছে, ভাইকে পাওয়া যাচ্ছে না, ধরে নিয়ে গেছে। এই সরকার আসার পর থেকে ঝামেলাটা বেশি হয়েছে। চাষ করতে পারে, চাষ করতে ফসল কেটে নিয়ে যায়, ঘোরাঘুরি করে, গরু ছাগল চড়ায়, ফসল কেটে নিয়ে পেলে যায়, বলতে গেলে কেটে মেশিন খুলেও নিয়ে যায়। পরিবারের দাবি, চাষ করতে যাওয়ার সময় নিয়ম মেনে বিএসএফকে জানিয়ে পরিচয়পত্র জমা রেখে গিয়েছিলেন নূর। দুপুর গড়িয়ে গেলেও তিনি না ফেরায় শুরু হয় খোঁজ। পরে জানা যায় বর্ডার গার্ড অফ বাংলাদেশ নূর হোসেনকে আটক করেছে। আমার স্বামী চাষ কাজে গিয়েছিল বিএসএফদের কাছে ফটো জমা দিয়ে, তারপরে আমার স্বামীকে ভোট্টুর হয়ে থেকে ওখানকার বিএসএফ রেসে তুলে নিয়ে যায়, তারপরে ওখানকার লোকেরাই আবার খবর দেয়।
চাপড়া থানায় অভিযোগ দায়ের করে কৃষকের পরিবার। এদিকে অনুপ্রবেশের অভিযোগে নদিয়া ও মুর্শিদাবাদ থেকে জালে আরো 7 বাংলাদেশি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে লালগোলার ভবানীপুর মোড়ে 4 জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারা কোনো বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। নদিয়ার হাঁসখালি থেকে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নদিয়ার ধানতলা থানা এলাকা থেকে আরও 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কী উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ, কিভাবে অনুপ্রবেশ জানার চেষ্টা করছে পুলিশ। মহাদেব কুণ্ডু ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আবার সীমান্তে গুলি চলার খবর পাওয়া যাচ্ছে। আর এবার মুর্শিদাবাদের লালগোলা আর ডোমকলের মাঝে 4-82-তে গুলি বিএসএফ এর। কাঁটা তার কেটে ভারতে ঢোকার চেষ্টা 10 থেকে 12 জন অনুপ্রবেশকারী। বাধা দিতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা। পাল্টা 6 রাউন্ড গুলি বিএসএফ এর। পালালো অনুপ্রবেশকারীরা।